নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমাদের অতিথি রূপে রয়েছেন ডক্টর প্রদীপ দেবনাথ, আঞ্চলিক অধিকর্তা ইগনো আগরতলা। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত। আজকে আমরা ইগনো সম্পর্কে আমাদের মনে যে বিবিধ প্রশ্ন রয়েছে তার উত্তর জানবো তাদের কাছ থেকে। আমরা জানি যে ভারতবর্ষের ঐতিহ্যবাহী এবং গুণমান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ইগনো কিন্তু একটা অন্যতম প্রতিষ্ঠান। স্যার, ব্যক্তির শিক্ষার চাহিদা পূরণে এবং রাষ্ট্রের যে মানব সম্পদ গড়তে ইগনোর যে প্রেক্ষাপট এবং তার অবদান যদি আপনি আমাদের দর্শকদের বলেন। প্রথমত ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডিও ত্রিপুরার পক্ষ থেকে আপনি এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। সো ইগনোর যদি আমরা জার্নি দেখি, 1985-এ পার্লামেন্ট অ্যাক্ট 1985-এ ইগনোর স্থাপন হয়েছে। সেই ক্ষেত্রে ইগনোর বয়স আমরা বলবো যে 40 ইয়ার্স হয়ে গেছে। এট প্রেজেন্ট যদি আমরা বলি যে ইগনো একটা NRIF যে আমাদের যে র্যাঙ্কিং রয়েছে, যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, তাতে ওপেন ইউনিভার্সিটির র্যাঙ্কে ইগনো প্রথম স্থানে রয়েছে। ওপেন ইউনিভার্সিটির র্যাঙ্কে সেই 40 বছরের জার্নিতে যারা ট্রেডিশনাল যে গতানুগতিক যে আমাদের কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে, যারা ওই ট্র্যাক থেকে বেরিয়ে এসছেন বা যারা সার্ভিস হোল্ডার রয়েছেন, তাদের জন্য কিন্তু ইগনো একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনার ডিপ্লোমা, সার্টিফিকেট, ডিগ্রি, মাস্টার ডিগ্রি সব ধরনের কোর্স করা যায়। এট প্রেজেন্ট আমাদের ইগনোর রয়েছে 57 রিজনাল সেন্টার অল ওভার দ্য ইন্ডিয়া। আমাদের 40 কান্ট্রিজ, ওভারসিজে রয়েছে 40 কান্ট্রিজ ইগনোর সেন্টার রয়েছে। মানে আরও 40টা কান্ট্রিতে রয়েছে ওভারসিজ, 40 দেশে রয়েছে। এট প্রেজেন্ট এনরোলমেন্ট মোর দেন 30 লাখ। যদি আমরা ফিগারটা এক্স্যাক্ট ফিগার নিই, 30,93,583, বিশাল একটা ফিগার। আমাদের সেই 57 রিজনাল সেন্টার যদি আমরা ধরি, একদম এক্সট্রিম নর্থ আমাদের কাশ্মীর থেকে ধরে কন্যাকুমারী সর্বত্র রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রত্যেকটা স্টেটে একটা করে রিজনাল সেন্টার রয়েছে। সেই রিজনাল সেন্টারগুলোর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই। তাহলে বোঝাই যাচ্ছে যে ইগনোর পরিসর কতখানি বিশাল একটা পরিসরে ইগনো কাজ করছে। এবং সেখানে আপনার রয়েছে 333 প্রোগ্রাম, যেটা আমরা নর্মালি আমরা কলেজগুলোতে বলি যে সাবজেক্ট, ইগনোর ভাষায় সেটা হচ্ছে প্রোগ্রাম। 333টা প্রোগ্রামের ওপর ইগনো কোর্স প্রদান করছে, ডিগ্রি প্রদান করছে। এবং স্টুডেন্টের কাছে এখানকার ফ্লেক্সিবিলিটি রয়েছে। সে একটা প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন রকমের কোর্স রয়েছে, সেই কোর্সগুলোর থেকে সে চুজ করতে পারে যে কোনগুলো তার সুবিধা মতন সে কোর্সগুলো সে চুজ করতে পারে। তো সেই ক্ষেত্রে ইগনোর অবদান বিশাল। যে স্যার কাছ থেকে জানতে চাইবো যে ত্রিপুরা ইগনোর একটাই কি ব্রাঞ্চ রয়েছে? হ্যাঁ, আগরতলাতে আমাদের ত্রিপুরাতে একটাই রয়েছে। গোটা নর্থ ইস্টে প্রত্যেক স্টেটে একটা করে ব্রাঞ্চ রয়েছে, একটা করে রিজনাল সেন্টার রয়েছে, এক্সেপ্ট গুয়াহাটি, আসামে গুয়াহাটিতে রয়েছে একটা, আর রয়েছে তেজপুরে একটা রয়েছে। আর আমাদের এই যে একটা আঞ্চলিক অফিস রয়েছে ইগনোর, তো এখানে আমাদের স্টাডি সেন্টার কটা আছে, কোথায় কোথায় আছে? স্টাডি সেন্টার রয়েছে, যদি আমরা আরসি আগরতলার যেটা এই বিল্ডিংটা একটা স্টাডি সেন্টার, রিজনাল সেন্টার স্টাডি সেন্টার। তাছাড়া রয়েছে আরও 9টা স্টাডি সেন্টার। এইটা তো মেইন হেড অফিস, এটা হেড অফিসও একটা স্টাডি সেন্টার, নিজস্ব স্টাডি সেন্টার। তাছাড়া রয়েছে 9টা স্টাডি সেন্টার। আমরা এক্সট্রিম নর্থে যদি যাই, ধর্মনগরে রয়েছে, ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, ফটিকরা কলেজে রয়েছে, যেটা আম্বেদকর ডিগ্রি কলেজ। আগরতলাতে আসলে আমাদের রয়েছে MBB কলেজের স্টাডি সেন্টার রয়েছে, উমেন্স কলেজের স্টাডি সেন্টার রয়েছে, ত্রিপুরা ইউনিভার্সিটি স্টাডি সেন্টার রয়েছে। আর এক্সট্রিম সাউথে রয়েছে ISC-তে প্রোগ্রাম স্টাডি সেন্টার, ওইটা রয়েছে। সেটাতে আমাদের স্পেশালি বিএডটা আমরা ওইখান থেকে ভালো সাপোর্ট পাই। অন্যান্যগুলো হয় কিন্তু বিএড নয়, এডুকেশন ডিপার্টমেন্টের যেই সেগুলো আমরা পাই।
আর এক্সট্রিম সাউথে যেটা রয়েছে সেটা হচ্ছে বেলুনিয়াতে। টোটাল কটা রয়েছে স্যার? টোটাল 9টা হচ্ছে ওই দিকটায়, আর আরসিএল যেটা আগরতলাতে সেটা নিয়ে 10টা 10টা রয়েছে। স্যার আগরতলা ইগনোতে কি কি কোর্স মানে উপলব্ধ রয়েছে এই সম্পর্কে আমরা কোথায় থেকে মানে এক্সাক্ট ইনফরমেশন আচ্ছা। জানতে পারছি? হ্যাঁ, সেটা তো হচ্ছে যে প্রত্যেকটা স্টাডি সেন্টার অ্যাকচুয়ালি ইগনোর যে কাজকর্ম হয় সেটা অ্যাকচুয়ালি 3 টায়ার প্রসেস। প্রথম হচ্ছে দিল্লি হেডকোয়ার্টার, মিডিল হচ্ছে রিজনাল সেন্টার আমাদের, যেটা প্রত্যেক স্টেটে করে রাখা আছে, একটা বা দুটো করে রিজনাল সেন্টার রয়েছে। তারপরের যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে স্টাডি সেন্টার, যেটা আমরা বলি এলএসসি, লার্নার সাপোর্ট সেন্টার। নামটা থেকে আমরা বুঝতে পারছি লার্নার সাপোর্ট সেন্টার, অ্যাকচুয়ালি লার্নারের সাপোর্টটা শুরু হয় ওইখান থেকে। ওইখানে আমাদের রয়েছেন কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, এবং স্টুডেন্টকে কাউন্সিলিং করার জন্য রয়েছেন একাডেমিক কাউন্সিলর। এবার স্টুডেন্ট সাপোর্টটা শুরু হয়, অ্যাকচুয়াল স্টুডেন্ট সাপোর্ট শুরু হচ্ছে একাডেমিক কাউন্সিলর থেকে। সবচেয়ে বেশি ইন্টারাকশন স্টুডেন্টের হয় একাডেমিক কাউন্সিলরের সঙ্গে, যিনি পড়ান। হ্যাঁ, এবার একাডেমিক কাউন্সিলর যত বেশি রিচ হবেন ইগনোর নিয়ম কারণ রুলস রেগুলেশন নিয়ে, স্টুডেন্টরা তত বেশি সাপোর্ট পাবে। নেক্সট যে সাপোর্টটা আসে সেটা হচ্ছে এলএসসি, অর্থাৎ কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, ওনাদের মাধ্যমে একদম দেওয়া থাকে। আর আমাদের এখানে হেল্প ডেস্ক রয়েছে, হেল্প ডেস্কের ইমেল আইডি রয়েছে, যে কোনো রকমের কোয়ারিজ, ফোন নাম্বার আছে। ইমেল ফোন নাম্বারটা তো আমাকে একটু দেখে দিতে হবে, কারণ হেল্প ডেস্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আমার ওডিএল মোডে যখন স্টুডেন্টকে আমরা সাপোর্ট দেবো, হেল্প ডেস্ক হচ্ছে ইম্পর্টেন্ট। সে বারবার আরসিতে আসবে বা এলএসিতে আসবে সেটা নয়, তো সে অনেক সময় মেল করে, সেই মেলে শিক্ষার্থীরা রেগুলার মোডের ছাত্রছাত্রী থাকে না, অনেকেই। হ্যাঁ, একদম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে থ্রু হেল্প ডেস্ক সাপোর্ট করাটা একদম দরকার। আমাদের আগরতলা ইগনো সেন্টারে যে কি কি কোর্স এখন अवेलेबल, কি কোর্স, কি প্রোগ্রাম রয়েছে স্যার, গ্র্যাজুয়েশন, মাস্টার্স? আগরতলা স্টাডি সেন্টারে আপনার মোর দেন 130 প্রোগ্রাম রান করে। এবার সেগুলা মাস্টার ডিগ্রি লেভেলে রয়েছে। আমাদের জেনারেল ডিগ্রি কলেজের যেগুলো হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, হিন্দি, এগুলো সবগুলোই রয়েছে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে আগে যেরকম আমাদের অনার্স ছিল, এখন 4 ইয়ার ডিগ্রি কোর্স চালু হয়ে গেছে। তো 4 ইয়ার ডিগ্রি কোর্স যে এনইপি 2020-র আন্ডারে যেই প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো ইগনোতে স্টার্ট হয়ে গেছে। সেগুলোকে আমরা এখন আর অনার্স বলি না, সেগুলোকে বলা হয় মেজর। এবার মেজরের ক্ষেত্রে ধরুন না, আপনার আগে যেগুলো অনার্সে ছিল সেগুলোকে টোটালটাই এখন কনভার্ট করা হচ্ছে মেজরে। এখন যে স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে তারা কিন্তু সেই অনার্স ফেসিলিটিটা, সেই ওয়ার্ডটার পাবে না, ওরা কিন্তু ভর্তি হচ্ছে মেজর কোর্সে। এবার ইন জেনারেল যা কোর্স রয়েছে সবগুলোই আমাদের এখানে মেজর কোর্সে হয়। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আপনি যদি কমার্সের দিকে ভাবুন, এমকম হয়। যদি আপনি কম্পিউটার সায়েন্সে বলুন তাহলে এমসিএ হচ্ছে। যদি আপনার ইয়ের দিকে বলুন, এমবিএর কথা ভাবুন, এমবিএর অনেকগুলা কোর্স আমাদের এখানে চলছে। লাইব্রেরি সায়েন্সের যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে হচ্ছে এমবিএর ক্লাসগুলো। এমবিএটা টোটালটাই ত্রিপুরা ইউনিভার্সিটি সাপোর্ট দিচ্ছে। আমাদের একটা বড় সেন্টার বলবো যে ত্রিপুরা ইউনিভার্সিটিটা। আর বাকি যে গ্র্যাজুয়েশন, মাস্টার্স সবগুলোর তো ক্লাস হয় নাকি? সবগুলোরই ক্লাস স্টাডি সেন্টারে করানো হয়। সেবার এখানটাতে কিছুটা নিয়ম বাঁধা আছে। ধরুন না, কোনো একটা প্রোগ্রামের 3-4 স্টুডেন্ট, হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্লাসটার একটা লিমিটেশন দেওয়া আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টেন্সিভ একটা ক্লাস করানো যায়, 2টো ক্লাস পাবে। 2টো ক্লাসে যা স্টুডেন্টকে ইনফরমেশন দেওয়া যে কীভাবে সে এক্সামের জন্য প্রিপারেশন নেবে। যেটা আমি বলছিলাম যে একাডেমিক কাউন্সিলর থ্রুতে আমাদের কী হয়, স্টুডেন্ট সাপোর্ট শুরু হয়। এবার কাউন্সিলিং অ্যাকচুয়ালি ক্লাস হয় না, ইগনোতে বলা হয় কাউন্সিলিং। হ্যাঁ, তো ক্লাসটা হচ্ছে কী হয়, যে ধরুন না কোনো একটা কোর্স, সেই কোর্সের একদম টপিক ধরে পড়ানো হয়। ইগনোতে কিন্তু সেটা বলা হয় আমাদের কাউন্সিলিং করার মানেটা হচ্ছে যে স্টুডেন্টকে তার কোর্স কন্টেন্ট সম্পর্কে একটা ইনফরমেশন, রাইট ইনফরমেশন দেওয়া, এবং সে কীভাবে কখন কি করবে।
হ্যাঁ, যে স্টাডি মেটেরিয়াল বলতে স্যার মানে এখানে কি ফিজিক্যাল বুক দেওয়া হয়? ফিজিক্যাল। এবার স্টুডেন্ট যখন অ্যাডমিশন নেবে তখন ওর কাছে অপশন থাকে, সে হচ্ছে ই বুক নিতে পারে, সে পিডিএফ ডাউনলোড করে নেবে, আর অথবা সে সেলফ লার্নিং স্টাডি মেটেরিয়াল নিতে পারে, বই নিতে বই নিতে পারে। তার জন্য রেটটা আলাদা। আর অনলাইনে কোন কোন প্ল্যাটফর্মে স্যার ইগনোর ক্লাসগুলি করানো হয় সেটা যদি বলেন। হ্যাঁ, এবার অনলাইনে আমাদের যেটা আগরতলাতে আমরা যে প্ল্যান করছি বা চলছে ইগনু থেকে, সেটা হচ্ছে স্বয়ংপ্রভা স্টুডিও। আমাদের জন্য ওটার জন্য স্পেস, রুম, যা যা সাপোর্ট লাগবে সবগুলো আমাদের নিয়ে গেছে। যদি স্বয়ংপ্রভা স্টুডিওটা আমাদের এখানে চালু হয়, তাহলে আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে সে এক্সাম দেবে ইংলিশে, কিন্তু তার বোঝার জন্য ধরুন MBA এর ক্লাসটাই সেটা ককবরকে আমরা করাতে পারি, মানে স্টুডেন্ট সাপোর্ট পাওয়ার জন্য, যে সে কন্টেন্টটা বোঝার জন্য সেটা হ্যাঁ সে রিজনাল ল্যাঙ্গুয়েজে করানো যেতে পারে। জ্ঞানকোষ একটা মোবাইল অ্যাপস রয়েছে, জ্ঞানকোষে গেলে যে কোনো স্টাডি মেটেরিয়ালস সব পেয়ে যাবে, A to Z সব পাওয়া যাবে। আর মানে সেন্ট্রালি মানে হ্যাঁ, কেন্দ্রিক বা ভারতবর্ষের জন্য মেইন যেটা আমাদের জ্ঞান দর্শন রয়েছে। জ্ঞান দর্শন হচ্ছে আমাদের টিভি চ্যানেল, আর জ্ঞান মানে হচ্ছে রেডিও চ্যানেল। প্রতিদিনেই ওইটাতে প্রোগ্রাম থাকে, এক এক দিন একটা প্রোগ্রাম কোর্সের উপরে হয়, একটা স্কুল থেকে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। স্টুডেন্টরা যদি ওইটা ফলো করে, সেখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। আচ্ছা স্যার, এখানে মানে কোন কোন সেশনে ভর্তি হচ্ছে? বেসিক্যালি ইগনো প্রত্যেক বছরেই দুটো সেশনের অ্যাডমিশন করা, যেটা হচ্ছে আমাদের জানুয়ারি সেশন আর হচ্ছে আপনার জুলাই সেশন। অ্যাডমিশনটা হয় জানুয়ারি অ্যান্ড জুলাই, এক্সাম হয় ধরুন যারা জানুয়ারি সেশনে অ্যাডমিশন নিল, তাদের যদি সেমিস্টার হয় তাহলে জুন সেশনে পরীক্ষা দিতে পারবে। সেমিস্টার বা বার্ষিক এটা কি নিজে চয়েস করা? না, সেটা হচ্ছে এখন যে NEP 2020 আন্ডারে আগে যেগুলো ইয়ারলি ছিল, বার্ষিক ছিল, সেগুলো এখন সেমিস্টারে কনভার্ট করা হচ্ছে, 6 মাস করেছে। এবার ইগনোর যে সুবিধাটা সেটা হচ্ছে ধরুন না কোনো একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে এসে 6 মান্থের মধ্যে তার সেইভাবে প্রিপারেশনটা করে উঠতে পারেনি, তাহলে সে 1 ইয়ার পরের যে এক্সামটা হবে সেই এক্সামটা দিতে পারবে। তার জন্য যে সে ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার এক্সামটা ড্রপ করে দিয়েছে, তার জন্য কোনো রকমের কোনো প্রবলেম নেই। তার যে সময়সীমাটা দেওয়া থাকে, ধরুন 2 বছরের কোর্স, তাকে টাইম লিমিটটা দিয়ে রাখবে 4 বছর। উইদিন 4 ইয়ার সে তার সবগুলা ফর্মালিটিস ফুলফিল করতে পারলে তার ডিগ্রি বা ডিপ্লোমা যেটাই আছে সেটা কমপ্লিট হয়ে যায়। স্যার, আপনার কাছ থেকে সেশন সম্পর্কে তো জানলাম স্যার, তো অ্যাডমিশন প্রক্রিয়া ছাত্রছাত্রীরা কীভাবে অ্যাডমিশন নেবে সেখানে কোর্সগুলিতে? প্রথমত হচ্ছে যে ইগনো অ্যাডমিশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেন, সামার পোর্টালে গিয়ে ওনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম রেজিস্ট্রেশনে যা যা চাইবে, নাম, ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে অ্যাডমিশন হলো। তার আগে আমি স্টুডেন্টকে কিছুই কি অনলাইনেই করতে হয় নাকি ফিজিক্যাল কিছু করা যায়? কোনো কিছু ফিজিক্যাল করতে হবে না, টোটালটাই ঘরে বসে, একদম টোটালটা পেমেন্ট অবধি সব কিছু অনলাইন ঘরে বসে করা যাবে। এবার স্টুডেন্ট আগে থেকে যদি ডিসাইড করে নেন যে আমি কোন প্রোগ্রামে অ্যাডমিশন নেব, সেটা ভালো। যদি ডিসাইড করতে না পারেন, তাহলে ইগনো অ্যাডমিশন প্রসেস চালু করার আগে প্রসপেক্টাস রিলিজ করে, ওয়েবসাইটে পাওয়া যায় প্রসপেক্টাস। সেখানে প্রত্যেকটা প্রোগ্রামের কত বছরের কোর্স, কী ফি স্ট্রাকচার, কী কোর্স নিতে পারবে, এভরিথিং দেওয়া থাকে। তাহলে স্টুডেন্ট যদি আগে প্রসপেক্টাসটা একটু দেখে নেয়, তাহলে তার পক্ষে ডিসিশন নেওয়াটা সুবিধা হয় যে আমি কোন প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নেব, তার জন্য আমার কী কোর্স সিলেকশন করতে হবে। এবার উনি রেজিস্ট্রেশন করে নিয়ে এবার অ্যাডমিশন নিয়ে নেওয়া হলো, ফি দেওয়া হলো। দেওয়ার পর আমাদের এখান থেকে বা হেডকোয়ার্টার থেকে ওনার মোবাইল নাম্বারে, ইমেইলে একটা অ্যাডমিশন কনফার্মেশন যাবে। যেই মেসেজটা পেয়ে গেল ওর অ্যাডমিশন কমপ্লিট। অ্যাডমিশন হওয়ার সময় দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে যে আমার যে স্টাডি মেটেরিয়ালসটা, আমি কি বই নেব, হার্ড কপি নেব না সফট কপি নিলে চলবে। যদি সফট কপি চায় তাহলে সফট কপি জ্ঞানকোষ থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। সে অ্যাডমিশন নেওয়ার পরেই সেটা অ্যাভেলেবল হয়ে যায়, ডাউনলোড করে নিলে সে সফট কপি পেয়ে যাবে। যদি হার্ড কপি হয় তাহলে আগরতলার অ্যাড্রেসে যারা থাকবে তারা আগরতলা আমরা RC থেকে পেয়ে যাবে, এসে নিয়ে
দেরি হয় না? এটাতে হচ্ছে যে দিল্লি থেকে হার্ড কপি পাঠাবে, তখন আমরা ওদেরকে মেল করা হয়, যে মেল আসলে ওরা মেল অনুযায়ী এসে নিয়ে যেতে পারে। অ্যাডমিশন হয়ে গেল, হওয়ার পর যেটা আমরা করি সেটা হচ্ছে ইন্ডাকশন মিটিং, যেটা প্রত্যেক স্টাডি সেন্টারেই, ধরুন ফর এক্সাম্পল আমরা ধর্মনগর কলেজে যারা যারা ভর্তি হয়েছে, ওটাকে ধর্মনগর কলেজটাকে যারা লার্নার সাপোর্ট সেন্টার হিসাবে নিয়েছে, আমরা ওইখানকার স্টুডেন্টদেরকে নিয়ে একটা ইন্ডাকশন মিটিং করি। যেই মিটিংটাতে খুব ইম্পর্টেন্ট মিটিং, নিউ কামার্সদের জন্য ইগনোতে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট মিটিং, কারণ ওইখানে টোটাল প্রসেসটা সম্পর্কে বলা হয় যে কি করবে সে। তার তো ফিজিক্যাল মোডে কিছু নেই, সে অনলাইন অ্যাডমিশন নিয়েছে, কাউকে দেখতে পাবে না, তার স্বাভাবিক কারণে তার মনে হতে পারে যে কনফিউশন আসতে পারে যে আমি নেক্সট কী করব। তার জন্য আমি 4টা পয়েন্ট বলি। সেটা হচ্ছে অ্যাডমিশন হয়ে গেল, অ্যাডমিশন কনফার্মেশন হয়ে গেল, তাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চন ডাউনলোড করে টাইমলি অ্যাসাইনমেন্ট সাবমিশন। সেকেন্ড হচ্ছে যে কাউন্সিলিং যখন হয়, কাউন্সিলিং ক্লাসে পার্টিসিপেট করা অ্যাক্টিভলি, তার ডাউট ক্লিয়ার করে নেওয়া টিচারদের কাছ থেকে। কাউন্সিলিংটা কবে? সেটা আমরা স্টুডেন্টকে SMS পাঠাই, তার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। সেটা নর্মালি স্যাটারডে সানডে হয়, যেহেতু আমাদের লার্নাররা বিভিন্ন ক্যাটাগরির থেকে আসেন, কেউ সার্ভিস হোল্ডার রয়েছেন, সেই জন্য আমরা উইক এন্ডগুলোতে করি, স্যাটারডে সানডেতে কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ের পরে যেটা হচ্ছে ওটা লক্ষ্য রাখতে হয় যে কখন এক্সামের জন্য ফর্ম ফিল আপ হয়। অনেক স্টুডেন্ট আছে এক্সাম ফর্ম ফিল আপটা মিস করে ফেলে, তাহলে তার সেশনটা মিস হয়ে যায়, তাহলে এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে। লাস্টলি যেটা খুব ইম্পর্টেন্ট, মানে ধরুন না মোর দেন 50% স্টুডেন্ট সেটা ভুল করেই, আমি প্রতিবারই বলি, এবং এক্সাম যখন দেওয়া হয়, স্টুডেন্ট যখন এক্সাম দেয় তখন আমি বলি ওদেরকে, ক্লাসে এক্সাম হলে গিয়ে বলা হয়, অ্যানাউন্স করা হয় যে তারা রেজাল্টের জন্য ওয়েট না করতে, নেক্সট সেমিস্টার বা নেক্সট ইয়ারের জন্য রেজিস্ট্রেশনটা করে নিতে। এবার ধরুন না সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন করলো না করে বললো আমার এক্সামের রেজাল্টটা আসো, রেজাল্টটা আসতে 3 মাস 4 মাস সময় চলে যাবে, তার রেজিস্ট্রেশনের যে টাইমটা চলে যায়। তাহলে কী হবে, তার নেক্সট সেশনের জন্য এবার রেজাল্ট আসলো, সে পাস করে গেল, এবার তার রেজিস্ট্রেশনের জন্য সে ওয়েট করতে হবে নেক্সট সেশনটা। অর্থাৎ সে যদি জুলাই সেশনটা মিস করে, তাকে জানুয়ারি সেশনের জন্য ওয়েট করতে হবে। তাহলে স্টুডেন্টকে 4টা জিনিস আমার লক্ষ্য রাখতে হবে: অ্যাডমিশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন, ফর্ম ফিল আপ ফর এক্সাম অ্যান্ড রেজিস্ট্রেশন। এই 4টা প্রসেস যদি কেউ ক্লিয়ারলি টাইম টু টাইম করে নেয়, তাহলে 2 বছরের কোর্স 2 বছরে শেষ হবে, 4 বছর লাগবে না। 6 মান্থের কোর্স 6 মান্থে শেষ হবে। কিরকম পার্সেন্টেজ আসে স্যার? মানে সবার মনে আমি মানে শুনি আমাদের অনেকের মুখে যে এটা মিথ হতে পারে, ট্রুথ হতে পারে, যে ইগনো খুব কমপ্লেক্স, ইগনো পাস করা, এই ব্যাপারটা কি আদৌ ঠিক? না, দেখুন, এবার পড়াশোনা করতে হবে। ইগনোর যে স্টাডি মেটেরিয়ালসটা রয়েছে ভেরি রিচ, ওই স্টাডি মেটেরিয়াল যদি কেউ স্টাডি করে, সেই অ্যাসাইনমেন্টটা যদি নিজে লেখে, অ্যাসাইনমেন্ট লেখা হচ্ছে তার রাইটিং স্কিলটা ডেভেলপ করা। এবার 5টা কোয়েশ্চন লিখতে হলে তার 50টা পেজ পড়তে হবে, না পড়ে লিখতে পারবেন। ইগনোর অ্যাসাইনমেন্টগুলোর কোয়েশ্চন এভাবেই করা থাকে, যেগুলো লেখার জন্য পড়তে হবে। MCQ বেসড কিছু কিছু প্রোগ্রাম রয়েছে, সেগুলো MCQ থাকে, আর কিছু রয়েছে প্রোগ্রামের উপর ডিপেন্ড করে, কতগুলো রয়েছে MCQ বেসড। তাহলে অ্যাসাইনমেন্ট লেখা এবং স্টাডি মেটেরিয়াল যদি কেউ ফলো করে, তাহলে তার ওভারঅল নলেজটা দিয়ে সে এক্সাম দেবে। ওইখানে মুখস্থ করে যে 2-4টা কোয়েশ্চন আমি একদম কমন পড়ে যাবে, সেটা কিন্তু ইগনোতে হয় না। ওভারঅল নলেজটা নিয়ে তাকে এক্সাম দিলে সে ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে। আচ্ছা স্যার, ইগনোতে যে পড়াশোনা বা পরীক্ষা দেওয়ার মাধ্যম, সেটা কি ইংরেজি ছাড়া আর কিছু আছে? ইংরেজি এবং হিন্দি, এই দুটোকেই প্রেফারেবলি নেওয়া হয়। এবার ধরুন না, এখানে আমার জয়েনিংয়ের পরে 2-4টা ফোনও আমি পেয়েছি যে বাংলায় যদি হয় তাহলে সুবিধা হয়। বাংলায় স্ক্রিপ্ট হয়নি এখনও। রিজনাল ল্যাঙ্গুয়েজে হয়তো কোচিংটা হতে পারে, ক্লাসটা হতে পারে, কাউন্সিলিংটা করানো যেতে পারে, মিডিয়ামটা ইংলিশ আর হিন্দি। স্যার, আরেকটা প্রশ্ন, যে আমরা জানি যে ইগনো আগরতলা আগে BEd MA ইত্যাদি কোর্স হতো, খুব ইম্পর্টেন্ট, এই কোর্সগুলো এখন কেন বন্ধ? MAT কোর্সটা চালু করার
যাবে না, সেটা বন্ধই আছে। কিন্তু বিএডটা কিন্তু সেই অর্থে বন্ধ নেই। বিএডের এন্ট্রান্স হয় আমাদের গুয়াহাটি এবং শিলংয়ের মাধ্যমে আমরা যে সিলেক্টিভ আমাদের সেন্টারে এন্ট্রান্সটা হবে, কিন্তু পঠন পাঠনটা আমাদের নর্থ ইস্ট জোনের গুয়াহাটিতে হচ্ছে। আর এমএডটার জন্য যে আমাদের যে রেগুলার প্র্যাকটিস টিচিং রয়েছে বা এনসিটির যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী ডিস্টেন্স মোডে ওডিএল মোডে আমাদের এমএড কোর্সটা কন্টিনিউ করা যাচ্ছে না, যার ধরুন এমএডটা বন্ধ রাখা হয়েছে। পিএইচডি ইগনু থেকে হয়, কিন্তু সেটাও কোনো রিজনাল সেন্টারেই পিএইচডি হবে না, সেটা হবে দিল্লিতে যে ডিফারেন্ট স্কুল রয়েছে সেই স্কুলের থ্রুতে রেজিস্ট্রেশন হবে। যে 6 মাস বা 1 বছরের যে ব্যাপারটা থাকে কোর্সে রেগুলার ক্লাস করা, সেটা কি ইগনুতেও আছে? সব জায়গাতেই সেই ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ফুলফিল করেই সব জায়গাতেই করতে হবে, অ্যাজ পার গাইডলাইন করানো হবে। এবার আমরা স্যার আসছি ব্যক্তিগত পরিসরে। প্রথম থেকেই কি একাডেমিশিয়ান বা শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল? হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরুন আমার 15 ইয়ার্স যদি বলি আমার জার্নি, 15 ইয়ার্স আমি টিচার ছিলাম, আমার সার্ভিসের 15 ইয়ার্স টিচার ছিলাম। এইখানের যেটা রয়েছে প্রথম থেকে কলেজ টিচার ছিলাম। প্রথমে ধরুন আমি ছিলাম রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর, তারপর এমবিবি কলেজে এসেছি। সেই ক্ষেত্রে একাডেমিকটাই বেশি, আর এখানকার যে পোস্টটা রয়েছে সেটাওকে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি এটার নামটাই রয়েছে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা ধরুন একাডেমিকের পার্টের সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে হয়, সেখানে অবশ্যই কিছুটা তো ডিফারেন্স তো রয়েছেই। সেখানে এখানকার যে একাডেমি সেটাতে আমরা ক্লাসরুম টিচিংটা করাতে পারবো না, কিন্তু ক্লাসরুম টিচিংটা কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে নতুন প্রোগ্রাম লঞ্চ করাতে হয়। ধরুন না এখানে আমাদের এখন রয়েছে এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স, আমাদের রয়েছে এমএসসি জিওগ্রাফি। সেই যে প্রোগ্রামগুলো রান করাতে গেলে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যে একাডেমিক কাজগুলো, সেই কাজগুলো আমাদের একজন অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ে একজন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোক খুব ভালো করতে পারে। নেক্সট যে আমাদের প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে এমএসসি কেমিস্ট্রি খুব ডিমান্ড রয়েছে ত্রিপুরাতে, এমএসসি ফিজিক্সের ডিমান্ড রয়েছে। তো সেই কাজগুলা করার জন্য আমি বলবো যে একজন একাডেমিক লোক হলে সেই পার্টটাকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। হয়তো সেই প্ল্যানে আমি হয়তো কাজ করছি, দেখি নেক্সট। হ্যাঁ, একদম 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 একদম। যারা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে চান আপনার মতো, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ইগনো বা আমরা যে রেগুলার মোডে যেখানটাতে আমরা করি না কেন, যেই প্রোগ্রামই আমরা স্টাডি করি না কেন, সেই কোর্স কন্টেন্টটাকে একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে, সেটা একটা করতে হবে। দ্বিতীয় অ্যাম্বিশনটা আমার ফিক্সড রাখতে হবে, যে অনেকটা দীর্ঘ পথ, একদম অন্য সেকশন হচ্ছে দীর্ঘ পথ। ইগনো থেকেও যারা যদি আমরা বলি ইকুইভ্যালেন্সি, অনেকের মনে সেটাও একটা কোয়েশ্চন থাকে যে ইগনোর থেকে যে আমি ডিগ্রিটা নিব সেটা কি অন্যান্য ইউনিভার্সিটিতে একদম ইকুয়ালি অল ওভার ওয়ার্ল্ডে রিকগনাইজড গ্রহণযোগ্য আছে। সেখান থেকে বেরিয়ে আইএস অফিসার রয়েছে, এখান থেকে বেরিয়ে আমার ত্রিপুরাতেই অনেক ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন, ত্রিপুরাতেই অনেক এসডিএম রয়েছেন, এই ইগনো থেকেই পড়াশোনা করে। ইগনো থেকে বেরিয়ে সেই সার্টিফিকেট দিয়ে নেট কোয়ালিফাই করা যাচ্ছে, ইউজিসি নেট, সিএসএ নেট দেওয়া যাচ্ছে। সুতরাং যারা ট্রেডিশনাল কোর্স প্রোগ্রাম করতে অসুবিধা তারা অবশ্যই ইগনোতে ওয়েলকাম। ইগনোর যে সুবিধাগুলো রয়েছে, ওডিএল মোডে সাইমালটেনিয়াসলি দুটো প্রোগ্রাম করা যায়, একসঙ্গে দুটো ডিগ্রির কাজ করা যায়, পড়াশোনা দুটো করা যায়, দুটো একসঙ্গে করা যায় যদি চালাতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেস টু ফেস মোডে দুটো করা কষ্ট, ওডিএল মোডে দুটো করা যাচ্ছে। ইগনোতে যেই সুবিধাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ধরুন না কেউ আগরতলা রিজনাল সেন্টার আন্ডারে অ্যাডমিশন নিয়েছে, সে চাকরির সুবাদে সে দিল্লি ট্রান্সফার হয়ে গেছে, রিজনাল সেন্টারটা ট্রান্সফার করে দিল্লি নিয়ে চলে যেতে পারবে। এবার পরীক্ষার ঠিক 3 দিন আগে দেখা গেলো যে সে ট্রান্সফার হয়ে আগরতলা চলে এসছে বা অন্য কোথায় চলে গেছে, এক্সাম সেন্টারটাকে চেঞ্জ করে ওই কারণে চলে যেতে পারবে, ইমিডিয়েট নিয়ে চলে যাচ্ছে। দুটো এক্সাম দিয়ে দিয়েছে, সেটা এই বছর একটু রেস্ট্রিকশন এসছে,
এই বছরের এই রেস্ট্রিকশনটা এসছে এক্সাম সেন্টার চেঞ্জের লাস্ট সেশন অবধি ছিল যে দুটো পরীক্ষা দিল্লি দিয়ে দিয়েছে, দুটো পরীক্ষা আগরতলা দিতে পারবে, সেই ধরনের স্কোপ রয়েছে। ফেলোশিপের স্কোপ রয়েছে, যারা ফেলোশিপ নিতে চান তারা ন্যাশনাল যে ফেলোশিপ পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা ফেলোশিপ রয়েছে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েট এবং পিজি প্রোগ্রামের জন্য সব ফেলোশিপ ইগনোর আন্ডারে হয়। আরেকটা যেটা লার্নারদেরকে আমার বলার সেটা হচ্ছে যে এসসি এসটি যারা লার্নার রয়েছে, শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্ট, তাদের জন্য অনেকগুলো প্রোগ্রামের জন্য কোর্স ফি ওয়েভ করে দেওয়া আছে, কোর্স ফি লাগবে না, যেটা আমরা অন্য জায়গাতে গেলে অন্য ওপেন ইউনিভার্সিটিতে গেলে সেটা আমরা এবিল করতে পারি না। সেক্ষেত্রে ইগনোর যে ডাইভার্সিটি, প্রোগ্রাম ডাইভার্সিটি, লার্নার ডাইভার্সিটি এবং যে প্রসেসের যে ডাইভার্সিটি, সেটা অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে আমাদের এটাতে অনেকটা ফ্লেক্সিবল, বেশি ফ্লেক্সিবল। ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো আমাদের শিক্ষার্থীদের নিশ্চিতভাবে উপকার আসবে। আজকের মতো আমাদের মুখোমুখি স্টুডিও ত্রিপুরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।